Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students of class 11, today I welcome all of you again in my online class. And today I want to talk about one of the topics that is given in your English second paper, and the name of the topic is special use of some words and phrases. So let's begin the topic. At first, I would like to introduce you with the topic. So this topic is really actually a gap filling based activities. There will be some sentences, and there will be some clues that are from different words and phrases, and you have to fill in the gaps and fill in the blanks with the help of those words and phrases. So let's start. দেখো এখানে কি বলা হয়েছে যে এই আইটেমটি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের আওতাভুক্ত। প্রশ্নে প্রদত্ত বক্স থেকে 10টি ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে অসম্পূর্ণ বাক্যকে পূর্ণ করতে হবে। লুক এট দ্য ফলোয়িং এক্সাম্পলস, নিচের উদাহরণগুলোর দিকে তাকাও। ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে এই লাইনের অর্থ হলো যে আমাদের বাড়ির সামনে কি আছে, আমাদের ঘরের সামনে একটি পুকুর আছে। তো এখানে দেয়ার দিয়ে আমরা এটাকে কমপ্লিট করছি, এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। ওকে, আচ্ছা। তো পরীক্ষায় কি থাকবে, পরীক্ষায় বক্সের মধ্যে 10টি শব্দ থাকবে, সেখানে দেয়ারও থাকবে। তো তোমাকে তখন বুঝতে হবে যে এই জায়গাতে দেয়ার বসবে এবং তুমি এই দেয়ারটাকে দিয়ে বাক্যটা কী করবা, কমপ্লিট করবা। আর আনসার হিসেবে শুধু তুমি 1 নম্বর দিয়ে দেয়ার লিখে দিলেই হয়ে যাবে, পূর্ণাঙ্গ বাক্য তোলার কি নেই, কোনো দরকার নেই। আর এ ধরনের 10টা গ্যাপ থাকবে এবং 10টা গ্যাপ, প্রত্যেকটা গ্যাপে 0.5 করে মার্ক থাকবে এবং 10টা গ্যাপ মিলিয়ে তোমাদের 5 মার্ক হবে। এবং এটা হলো তোমাদের যতগুলো টপিক আছে এর মধ্যে সবচেয়ে সহজতম একটা টপিক, কারণ এই টপিকটি অত বেশি জটিল না। এর জন্য এই টপিকে 10-এ 5-এর মধ্যে 5 পাওয়াই কি সম্ভব, যদি তোমরা অত্যন্ত কেয়ারফুল হও। এরপরে দেখো, হি ইউজ টু সুইম ইন দ্য পন্ড, অর্থাৎ সে পুকুরে ছোটোবেলায় সাঁতার কাটতো বা আগে শেষ পুকুরে সাঁতার কাটতো। এখানে দেয়ার এবং ইউজ টু দিয়ে বাক্য দুটি পূর্ণ করা হয়েছে। এরকম আরও অনেক ওয়ার্ড বা ফ্রেজের ব্যবহার আমরা নিচে দেখব। আচ্ছা, আমরা প্রথমেই হলো রুল অনের মধ্যে আমরা ইউজ অফ বি বর্ন এই শব্দটার ব্যবহার দেখব। আমরা সবাই জানি যে বর্ন শব্দটা হলো বিয়ার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। বিয়ার দিয়ে দুটো ভার্ব আছে, এক বিয়ার অর্থ প্রসব করা বা জন্মদান করা, আরেক বিয়ার অর্থ বহন করা। যেই বিয়ার অর্থ প্রসব করা সেটাতে হলো বিয়ার বোর বর্ন, আর যেটা অর্থ বহন করা সেটা হলো বিয়ার বোর বর্ন, BORN বর্ন। আচ্ছা, তো আমরা হলো বিয়ার বোর বর্ন এইটার ব্যবহার দেখব। তাহলে বি বর্ন, আমরা সবাই জানি যে বি ভার্বকে ভাঙলে আমরা সাধারণত 5টা রূপ পেয়ে থাকি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো বি বর্ন এ কথার মানে হলো এম বর্ন, ইজ বর্ন, আর বর্ন, ওয়াজ বর্ন, ওয়ার বর্ন। ওকে, আচ্ছা। তাহলে বি বর্ন থেকে আমরা এই 5টা জিনিস পাই। মনে রাখতে হবে যে জন্মগ্রহণ করা এটা সর্বদাই একটা প্যাসিভ প্রক্রিয়া। একটা শিশু যখন পৃথিবীতে আসে সে একাকী আসতে পারে না। সো আ চাইল্ড কামস টু দিস ওয়ার্ল্ড উইথ দ্য হেল্প অফ হিস ফাদার অ্যান্ড মাদার, উইথ দ্য হেল্প অফ হিস প্যারেন্টস। ওকে, উইথ দ্য হেল্প অফ ইটস প্যারেন্টস। হ্যাঁ, আবার যখন কোনো একটা দেশের জন্ম হয় তো এই দেশটা কিন্তু একাকী জন্মগ্রহণ করে না। মেনি ফ্রিডম ফাইটার্স ফাইট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, ফর দ্য বার্থ অফ দ্যাট কান্ট্রি। তো অনেক সাহসী যোদ্ধা কী করে এই দেশের স্বাধীনতার জন্য বা এই দেশের জন্মের জন্য কী করে, কাজ করে। তো তাহলে মনে রাখতে হবে যে এটা সবসময় প্যাসিভ একটা প্রক্রিয়া, এর জন্য সবসময় বর্ণই হবে এবং তার আগে অ্যামিজার, ওয়াজ, ওয়ার যে কোনো একটা থেকে একটা থাকবে, যে কোনোটি থেকে একটি থাকবে। তো জন্মগ্রহণ করার অর্থে সবসময় পার্সন এবং টেন্স অনুসারে অ্যামবর্ন, ইজবর্ন, আরবর্ন, ওয়াজবর্ন, ওয়ারবর্ন হবে। আমরা জানি অ্যামিজার এই 3টা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং ওয়াজ, ওয়ার হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো তুমি জায়গা বুঝে দিবে, তোমার যদি অ্যামিজার দিতে হয় অ্যামিজার দিবে, আর যদি পাস্ট টেন্স রিলেটেড কিছু হয় তাহলে ওয়াজ, ওয়ার এটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা। এরপরে আরও একটা হলো যে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যামিজ হবে, আর পাস্টে ওয়াজ হবে, আর প্লুরালের ক্ষেত্রে প্রেজেন্টে আর হবে, পাস্টে ওয়ার হবে। তো এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। আমার মনে হয় যে এই বিষয়গুলো এত বেশি বিস্তারিত আলোচনা করার দরকার নেই, কারণ তোমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোথায় কোনটা কখন বসবে এতটুকু বেসিক তোমরা অলরেডি গঠন করতে পেরেছো ফ্রম ইউর SSC লেভেল। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো তাহলে আমরা উদাহরণগুলো দেখি। যেমন দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899। তো এখানে কাজী নজরুল ইসলাম একটা সিঙ্গুলার পারসন, একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর তার জন্ম 1899। এটা একটা অতীতকালের ঘটনা, এর জন্য আমরা ওয়াজ বর্ন দিয়েছি। এরপর দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, আ স্টেট ইজ বর্ন আফটার অ্যান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, মানে একটা স্বাধীনতা আন্দোলনের পরে একটা রাষ্ট্রের কী হয়, জন্ম হয়। তাহলে আই স্টেট হলো সিঙ্গুলার, এরপরে ইজ বর্ন আমরা দিয়েছি। এরপরে আই অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়ার বর্ন ইন দ্য সেম ইয়ার, আমি এবং আমার বন্ধু একই বছর জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আমি এবং আমার বন্ধু এরা হলো কি বলো, প্লুরাল, এর জন্য ওয়ার বর্ন হয়েছে।
দ্য বয় ওয়াজ বর্ন ব্লাইন্ড, হ্যাঁ দ্য বয় সিঙ্গুলার এর জন্য ওয়াজ বর্ন, ওকে। শি ওয়াজ বর্ন ডিফ, শি সিঙ্গুলার এর জন্য ওয়াজ বর্ন। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন ইন 1861, হ্যাঁ তার মানে কি সে সিঙ্গুলার এর জন্য ওয়াজ বর্ন হয়েছে। তাহলে আমরা আশা করি যে তোমরা হলো বি বর্ন থেকে যে এম বর্ন, ইজ বর্ন, আর বর্ন, ওয়াজ বর্ন, ওয়ার বর্ন এই ব্যবহারটা বুঝতে পেরেছো। আর তোমাদের যে বাসায় হেল্পিং বই আছে সেখান থেকেও যদি তোমরা দেখো তো তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবে, ওকে। সো লেটস গো টু আওয়ার নেক্সট রুল। রুল 2, ইট ইজ অ্যাবাউট ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, তো আমরা আসলে জানি যে হ্যাভ ভার্বকে ভাঙলে তিনটা ফর্ম পাওয়া যায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক একইভাবে হ্যাভ টুকেও যদি আমরা ভাঙি তাহলে তিনটা পাবো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। মনে রাখতে হবে যে হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুইটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে এবং হ্যাড টু হলো পাস্টের ক্ষেত্রে। আবার হ্যাভ টু এবং হ্যাজ টু এর মধ্যে থেকে প্রেজেন্টের ক্ষেত্রে যখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করব তখন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা হ্যাজ টু ব্যবহার করব, আর বাকি সকল পার্সনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর যখন আমরা অতীতকালের জন্য ব্যবহার করব তখন আমরা হ্যাড টু সকল পার্সনের জন্য ব্যবহার করতে পারবো। সেখানে তোমাকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল এটাকে আলাদাভাবে বিবেচনায় নিতে হবে না, ওকে। আচ্ছা, তো তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর অর্থ কি? এর অর্থ দাঁড়াবে হলো কোনো কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ ইউ আর অবলাইজড টু ডু সামথিং, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাঁ, ইউ আর অবলাইজড অর ইট ইজ এসেনশিয়াল ফর ইউ টু ডু এনি অ্যাক্ট, হ্যাঁ কোনো কাজ করা তোমার জন্য কি অত্যন্ত বেশি জরুরি, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করব। আর এখানে আমরা দিয়ে দিয়েছি হ্যাভ টু, হ্যাজ টু প্রেজেন্টের ক্ষেত্রে, হ্যাড টু পাস্টের ক্ষেত্রে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, কারণ আমরা সবাই জানি যে টু একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্বের কি না টু একটা হলো আসলে ইনফিনিটিভ হিসেবে এখানে টুটা আসে, আর ইনফিনিটিভের পরে ভার্বের কি বেস ফর্ম হয়, ওকে। তাহলে আমরা এবার উদাহরণ দেখি, যেমন দেখো আই হ্যাভ টু লুক আফটার মাই প্যারেন্টস, মানে আমাকে আমার পিতামাতার দেখাশোনা করতে হয়। আর আমরা সবাই জানি যে পিতামাতার দেখাশোনা করা এটা একটা ধর্মীয় এবং মোরাল অব্লিগেশন, ওকে, ধর্মীয় এবং নৈতিক বাধ্যবাধকতা। এরপর দেখো কি বলছে, দ্য বয় হ্যাজ টু স্টাডি হার্ড টু মেক আ গুড রেজাল্ট, হ্যাঁ ছেলেটার কি করতে হয়? অনেক বেশি পড়াশোনা করতে হয়, কেন? ছেলেটার অনেক বেশি পড়াশোনা করতে হয় কেন বলো? তার ভালো ফলাফলের জন্য, অর্থাৎ তার ভালো ফলাফলের জন্য তার পড়াশোনা করাটা জরুরি। ইউ হ্যাভ টু গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তোমাকে এই ব্যাড হ্যাবিট কী করতে হবে? পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার অফ দেম, আমাদের সমাজ কি মানে ব্যাড পারসন দিয়ে পরিপূর্ণ, আমাদেরকে কী করতে হবে? তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, ওকে। আচ্ছা, এরপর বলছে কি দেখো, ডু ইউ অফটেন হ্যাভ টু ট্রাভেল অন বিজনেস, তোমাকে কি ব্যবসার জন্য প্রায় কী করতে হয়? ভ্রমণ করতে হয়। এগুলো হলো আমরা প্রেজেন্ট টেন্স থেকে উদাহরণ দিলাম। এখন খেয়াল করো, হ্যাভ টুর পরে লুক হয়েছে প্রেজেন্ট ফর্ম, মানে বেস ফর্ম, হ্যাজ টু এর পরে স্টাডি হয়েছে বেস ফর্ম, হ্যাভ টু এর পরে গিভ হয়েছে বেস ফর্ম, এরপরে দেখো এখানে হ্যাভ টু এর পরে রিমেইন হয়েছে বেস ফর্ম, হ্যাভ টু এর পরে ট্রাভেল হয়েছে বেস ফর্ম। এবার পাস্ট টেন্স থেকে আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখো আই হ্যাড টু ডু ইট ফর মাই সেফটি, দেখো হ্যাড টু এর পরে ডু ভার্ব আসছে, এটা হলো ভার্বের বেস ফর্ম। আমাকে এটা করতে হয়েছিল আমার নিরাপত্তার জন্য। যখন হ্যাড টু শব্দটা আসবে তখন তোমরা অর্থ করবা কি, যে করতে হয়েছিল। ইন এনশিয়েন্ট টাইম পিপল হ্যাড টু ফাইট, এখানে একটা ভুল আছে, এখানে টুটা হবে না, এই টুটা হবে না। পিপল হ্যাড টু ফাইট এগেইনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমালস, মানে অতীতে মানুষকে কী করতে হতো? ভয়ঙ্কর সকল বন্য প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হতো, এটা, ওকে। এবার আমরা রুল 3 দেখব। রুল 3 হলো হ্যাড বেটারের রুল। তো হ্যাড বেটার, আসলে এই হ্যাড বেটার দিয়ে কি করা হয় বলো? এরপর কাউকে কোনো সদুপদেশ বা ভালো পরামর্শ দানের জন্য হ্যাড বেটার ব্যবহৃত হয়, ওকে। আচ্ছা, কাউকে কোনো সদুপদেশ বা ভালো পরামর্শ প্রদানের জন্য হ্যাড বেটার কী করা হয়? ব্যবহার করা হয়। এই ফ্রেজ দ্বারা কোনো কিছু করা ভালো এরূপ অর্থ প্রকাশ পায়, হ্যাঁ। আচ্ছা, কোনো সু আচরণ বা সুনীতি এটা আমরা হ্যাড বেটার দ্বারা প্রকাশ করি। হ্যাড বেটার অতীতের অর্থ প্রকাশ পায় না। তোমাদের কাছে মনে হতে পারে যে হ্যাড আছে তার মানে আমরা অতীতের অর্থ নিব, না, ব্যাপারটা এমন না। হ্যাড বেটারের পরে অতীতের অর্থ নেওয়ার কি নেই, কোনো দরকার নেই, বরং প্রেজেন্ট এবং ফিউচার বাচক অর্থ প্রকাশ পায়। এবং হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, এটাও একটা মোডালের মতোই ব্যাপার। মানে মোডালগুলোর পরে ঠিক যেরকম শ্যাল, উইল, ক্যান, কুড, মেই, মাইট এগুলোর পরে যেরকম ভার্বের বেস ফর্ম হয়, ঠিক একইভাবে মোডালগুলোর পরেও কি হবে? হ্যাড বেটারের পরেও ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আচ্ছা, আচ্ছা দেখো বলছে কি, ইউ আর সাফারিং ফ্রম ফেভার, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। হ্যাঁ, যেহেতু তুমি জ্বরে ভুগতেছ, সুতরাং তোমার উচিত কি একজন ডক্টরকে দেখানো, অর্থাৎ তোমার একজন ডক্টর দেখালে কি হবে? ভালো হবে। আচ্ছা, দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, ওকে।
আচ্ছা, যে আজকের বাইরের আবহাওয়াটা কি বলো খারাপ, এর জন্য আমাকে তোমার জন্য কি ঘরের মধ্যে থাকাটাই কি বরং ভালো। কিন্তু তারপরও যদি তোমাকে যেতে হয় তাহলে তো যেতেই হবে, বাইরে যদি তোমাদের অনেক বেশি জরুরি কাজ থাকে সেক্ষেত্রে তোমাকে যেতেই হবে। তো এর জন্য হ্যাড বেটার এবং হ্যাভ টু এই দুটার মধ্যে কিন্তু তোমার একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। মনে রাখতে হবে যে হ্যাভ টু মানে তোমাকে করতেই হবে, আর হ্যাড বেটার হলো তুমি করলে ভালো, না করলে অসুবিধা নাই। হ্যাঁ, করলেও করতে পারো, না করলেও কি না করতে পারো। ধরো আমি তোমাকে বললাম যে তুমি বিদেশ যেতে চাও, তার মানে কি ইউ ইউ হ্যাড বেটার ডু অ্যান আইএলস কোর্স। হ্যাঁ, তোমার আইএলস পরীক্ষা দেওয়া বা আইএলস এক্সাম দেওয়াটা কি এটা ভালো। তো এখন তুমি দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তুমি যদি দাও তো তুমি বিদেশ গিয়ে ভালো করবে, আর না দিলে কি তুমি ভালো করবে না। হ্যাঁ, তার মানে এটা কিন্তু ওরকম কোনো অব্লিগেশন না হ্যাড বেটারের যে ব্যাপারটা। এরপর দেখো দ্য স্টুডেন্টস হ্যাড বেটার নট টু মেক নয়েজ ইন দ্য ক্লাসরুম, এখানে নয়েজ শব্দটা বাদ পড়েছে। স্টুডেন্টদের উচিত ক্লাসে কি না করা, কোনো নয়েজ সৃষ্টি না করা। ওকে, আমরা রুল নাম্বার 4-এ যাব। রুল নাম্বার 4-এ কি বলছে দেখো, ইউজ অফ উড রাদার। উড রাদারের আবিধানিক অর্থ বরং। দুটি বস্তু, দুটি বিষয় বা দুটি জিনিস থেকে একটিকে অধিকতর পছন্দ করা বা গুরুত্ব দেওয়া বা প্রেফারেন্স করার জন্য কি করা হয়, উড রাদার ব্যবহার করা হয়। এবং মনে রাখতে হবে যে উড রাদারের পরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম ব্যবহৃত হয়। এবং আরও একটা ক্লু মনে রাখতে হবে, যেহেতু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রাদার সবগুলোর পরেই ভার্বের বেস ফর্ম। এর জন্য তোমার কাছে বেশ কনফিউজিং মনে হতে পারে যে তুমি আসলে এখান থেকে তুমি আসলে মানে কোনটা দিবা বা কোনটাকে তুমি চয়েস করবা। ওকে, তো সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে উড রাদার যুক্ত বাক্যে বেশিরভাগ ক্ষেত্রে দেন, এই যে দেন শব্দটা THAN দেন, মানে যেই দেন দিয়ে সাধারণত আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তুলনা করি, তো সেই দেন শব্দটা কি এখানে থাকে, এইটা মনে রাখতে হবে, এটা একটা ক্লু। যেমন দেখো, আই উড রাদার স্টার্ভ দেন বেগ, যে আমি কি ভিক্ষা করব না, বরং না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো তবু বরং ভিক্ষা করব না। শি উড রাদার স্লিপ দেন ওয়াচ দ্যাট ফিল্ম, মানে ওই ফিল্ম দেখার চেয়ে সে বরং ঘুমিয়ে থাকবে, সেটাই ভালো। ফাতিমা উড রাদার বিল্ড আ কটেজ দেন লিভ ইন আ রেন্টেড হাউস, ফাতিমা কি করবে, মানে ভাড়া বাড়িতে থাকার চেয়ে তিনি বরং একটা কি করবে, নিজে একটা কটেজ নির্মাণ করবে, মানে ছোট্ট একটা কুড়ি ঘর বানাবে। অর্থাৎ নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, যেটা যে নিজের হাতে যে ঘর বা নিজের যে ঘর, যে ঘরের মালিক তুমি, সেই ঘর অনেক বড় প্রাসাদের থেকেও কি বলো উত্তম, সেরকম একটা ব্যাপার। তো এই হলো আমাদের উড রাদারের ব্যবহার। তো আমরা আসলে এখানে যে জিনিসগুলো পেলাম সেটা হলো যে হ্যাভ বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই সবগুলোর পরেই কিন্তু ভার্বের বেস ফর্ম। তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর এরপরে মোরাল অব্লিগেশন থাকবে। আর আমাদের হ্যাড বেটারের পরে হলো একটা রিকমেন্ডেশন, বা কোনো কিছু করলে ভালো, না করলে খারাপ, না করলে খারাপ তেমন কিছু নাই, এটা এর ক্ষেত্রে হ্যাড বেটার হবে। আর উড রাদারের পরে মনে রাখতে হবে যে একটা দেন বসে, কি বসে, দেন বসে। আচ্ছা।